107 FM রেইনবোয়ে চলছে 33শে পার্বণ। আর পার্বণ মানেই নানা রঙের সাজ, সঙ্গে খাওয়া দাওয়া আর দেদার আড্ডা। আড্ডাবাজ হিসেবে আমাদের বাঙালিদের খ্যাতি তো বিশ্বজুড়ে। আর পয়লা বৈশাখের সকাল যখন রঙিন মনের একজন মানুষ এসে হাজির হন সেই আড্ডায়, তখন তার রং আরো অনেকটা বেশি ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের খুব প্রিয় মানুষ, অত্যন্ত শ্রদ্ধার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। স্বাগত। ধন্যবাদ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকেও এবং সমস্ত শ্রোতাদের। আজ আমরা রয়েছি সমুখ, সংযুক্তা আর সুনন্দা। নয় নয় করে অনেকগুলো বছর পয়লা বৈশাখের দিনটা নানাভাবে আমরা উদযাপন করে চলেছি। পরিবারের সঙ্গে কাটে নাকি কাজের মধ্যে কাটে, না কিভাবে কাটে আজকের দিনটা? কোনো ঠিক নেই, এক এক বছর এক এক রকম। বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে, এবং ওই সকাল থেকে একটু বাড়িতে যেরকম একটু অন্যরকম রান্না হয়, কিছু লোকজন হয়তো আসেন, হয়তো আমাদের কোথাও যাওয়া হয় কারোর বাড়িতে, এই ধরনেরই। কিন্তু খুব আলাদা করে পয়লা বৈশাখ পালন করা সেই হিসেবে হয় না। সেটা কি একেবারে বাঙালিয়ানার মোড়কে খাওয়া দাওয়াটা? আপনি তো না, রান্না করতেও ভালোবাসেন মোটামুটি। শুনেছি। কে আমি? না? একদম না, আমি রান্নার রও জানি না। আচ্ছা, রান্নাঘর কি কান্নাঘর? হ্যাঁ, একদম রান্নাঘর মানে আমার তো একেবারেই পাউরুটি টোস্ট করা বা রুটি, এই আটা মাখা রুটি বেলা, এই অবধি আছি। আর যদি ডিম সেদ্ধ করা হয় বা চা তৈরি করতে বলা হয়, এই অবধি করতে পারি, তার বেশি কিচ্ছু পারি না। খেতে তো ভালোবাসেন? একেবারেই না। খেতেও ভালোবাসেন না? না, আমি একেবারেই খাদ্য রসিক নই, এবং মানে বাঁচার জন্য খাওয়ার জন্য বাঁচা না। তার মানে বলতে গেলে সব্যসাচী চক্রবর্তী বছরের প্রথম দিনে আপাদমস্তক একজন ফ্যামিলি ম্যান। হ্যাঁ, একদম। আচ্ছা, আমরা তো 33-এ পদার্পণ করতে চলেছি। তো আপনার জীবন তো শুরু হয়েছিল 13 পার্বণ দিয়ে। হ্যাঁ, তো 13 পার্বণ থেকে এই যে 33-এ পার্বণ, অনুভূতিটা ঠিক কেমন? মানে এই যে লং একটা জার্নি, কিভাবে দেখেন এতদিন পরে? আমার খুব একটা মানে খুব সাধারণভাবেই দেখি জিনিসটা। আর পাঁচজন যেরকম ভাবে কাজ করেছে, আমিও ঠিক সেইভাবেই কাজ করেছি। তবে একটা ছোট্ট কারেকশন করে দিই, 13 পার্বণ আমার প্রথম নয়। 13 পার্বণ হচ্ছে প্রথম খ্যাতির, মানে যেখানে একটা বড় কাজ এবং আমাকে মুখ্য চরিত্রে দেওয়া হয়েছিল, কাস্টিং করা হয়েছিল, এবং সেই হিসেবে আমি তো নিশ্চিত ছিলাম যে আমি পারবো না, আমি ফেল করব। কিন্তু হলো উল্টো, লোকের ভীষণ ভালো লেগে গেল এবং আমার সাংঘাতিক খ্যাতি হয়ে গেল। কি কারণে হলো তাও জানি না, কিন্তু হলো। আমি টেকনিক্যাল কাজ করতেই ভালোবাসি, এবং থিয়েটারেও তাই করতাম, কিন্তু জোর করে আমাকে অভিনেতা করে দেওয়া হলো, এবং সেটা আমার পছন্দের বিরুদ্ধে ছিল। কিন্তু তারপরে যখন দেখলাম যে আর কোনো উপায় নেই, আমাকে অভিনয়তেই থাকতে হবে, তখন থেকে গেলাম। আপনি তো বললেন যে অভিনেতা হতে চাননি, হুম। টেকনিক্যাল দিকটা আপনাকে সবসময় আকর্ষণ করেছে, বাই ডিফল্ট আপনি অভিনেতা হয়েছেন। হ্যাঁ, এটা কি সত্যি যে আমরা অনেক সময় আমাদের প্রফেশনকে চুজ করি না, সেটা ভাগ্য, ডেস্টিনি বা সময় সেটা চুজ করে দেয়? আপনি কি বিশ্বাস করেন সেটা? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আমার অভিনেতা হওয়ার মূল কারণ হচ্ছেন আমার পিসমশাই যশোন্ত দস্তিদার, যিনি বাংলা টেলিভিশন সিরিয়ালের জনক। তিনি প্রথম শুরু করেছিলেন, এবং তার প্রথম কাজ হচ্ছে বাংলা গল্প বিচিত্রা বলে একটা শর্ট স্টোরি সিরিজ ছিল, এবং সেই শর্ট স্টোরি সিরিজে একটি গল্পের একটা ছোট্ট চরিত্র করেছিলাম আমি। সেটা মানে উল্লেখ করার মতন কিছু নয়। যাই হোক, সেইটার থেকে শুরু করে পরবর্তীকালে উনি হঠাৎ ডিসাইড করলেন সমরেশ মজুমদারের 13 পার্বণ করবেন। আমি তো উঠে পড়েই লেগেছিলাম যে বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করব। হঠাৎ করে আমাকে মেন রোলে পুরে দেওয়া হলো। তো সেই যে আমি তখন বলেছিলাম যে এটা আমি পারবো না, আমাকে এটা প্লিজ দেওয়া, আমার মনে হয় না ঠিক হচ্ছে, বিকজ এতখানি লোড আমি নিতে পারবো না। তো আমাকে বলেছিলেন যে তুমি কি পারবে না পারবে সেটা আমি জানি, আই এম ইয়োর ডিরেক্টর, তো আই ক্যান ফ্যাথম অ্যান অ্যাক্টর। সে কতখানি দিতে পারবে না পারবে সেটা আমি বুঝবো, তুমি নয়। আরেকটা কথা জেনে রেখো, নো ওয়ান নোজ হিজ ডেস্টিনি। তোমার ভবিষ্যৎ কি তুমি আগের থেকে বলতে পারবে না। কারোর ভবিষ্যৎ কি সেটা ঠিক করবে তার কর্ম। বিবেকানন্দর কথা। তিনি বলেছিলেন, ইয়োর ডেস্টিনি লাইজ ইন ইয়োর ওন হ্যান্ডস। নিজে যা কাজ করবে সেটাই হবে তোমার ডেস্টিনি। আই নেভার এক্সপেক্টেড দ্যাট আমি অ্যাক্টর হয়ে যাব, কিন্তু হয়ে গেলাম। মানে আমার মতন খোবড়া চেহারা নিয়ে কি করে অ্যাক্টর হয় কেউ? না, আপনি তো নিজেই বললেন অ্যাক্টর মানে তো অ্যাক্টিং। অ্যাক্টিং। চেহারার কথা আপনি বলছেন কেন? এবং চেহারা মানে কারণ আমরা তখনকার তো- দিনে সব যারা ছিল আমার কন্টেম্পোরারি, সবাই খুব সুন্দর দেখতে ছিল।
আপনি বলুন একজনকেও, বিপ্লব চ্যাটার্জি ছাড়া। না আমরা কারণ আমি আর বিপ্লব চ্যাটার্জি আমাদের জন্য ভিলেনের রোলই ঠিক আছে, যাকে দেখে বাচ্চারা ভয় পাবে, মহিলারা ভয় পাবে। কিন্তু হিরো হব, একটা ভালো ছেলের চরিত্রে অভিনয় করব, এটা আমি কোনোদিনই ভাবিনি। কিন্তু আমাকে ওখানে কাস্টিং করা হলো এবং লোকের ভালো লাগলো, এটা আমার সৌভাগ্য আর কি। ভাগ্যিস আপনি অভিনয় জগতে এসেছিলেন, আমরা আপনাকে পেলাম সিলভার স্ক্রিনে। আচ্ছা, যখন পার্বণের কথা হচ্ছে তখন একটা প্রশ্ন থেকেই যায় যে পয়লা বৈশাখে আমরা মোটামুটি নিজেদের হেসেলে রান্নাবান্নাই খেতে পছন্দ করি, কিন্তু আজকাল দেখা যায় এই পার্টিকুলার দিনটিতে অনেকে রেস্তোরাঁয় গিয়ে নিজের মতন করে একটু কাটানোর বন্দোবস্ত করে থাকেন। তো একটা প্রশ্ন থেকেই যায় যে এটা কি কোথাও গিয়ে কৃত্রিম হয়ে যাচ্ছে ব্যাপারটা? মানে আজকাল কিন্তু খুব কম সংখ্যক ঘর রয়েছে যেখানে রান্নাটা হয় সেদিন। হ্যাঁ, এটার উত্তরটা অনেক লম্বা, কিন্তু আমি একটু সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে আগেকার দিনে মহিলারা বিশেষ করে তারা শুধু বাড়িতেই থাকতেন, তারা সময় দিতেন, তারা মশলাপাতি নিজের হাতে বাটতেন। কিন্তু আজকের মহিলারা অনেক বেশি কর্মরত অন্য জায়গায়, নিজের বাড়ি ছাড়া। এই আমার বউকেই তো দেখি যে সে রোজ সকালবেলা বেরিয়ে যেত, ফিরতো রাত্রিরে। এখন আমি যদি বলি যে তুমি বাড়িতে থাকবে, তুমি রান্না করবে, তুমি কাজ করবে না, এটা তো অন্যায়। কাজেই আজকের দিনে মহিলারা কাজ করবেন এবং তারা নিজেদের ইচ্ছে মতন জীবন চালনা করবেন, সেটাই তো কাম্য। তারা বাড়িতে বসে রান্না করবে, সবাইকে খাওয়াবে, এই দায়িত্ব তাকে কে নিতে বলেছে? এটা একটা সময় ছিল, কিন্তু তখন পরিবেশটা অন্য ছিল, পরিস্থিতি অন্য ছিল। এখন সেরকম আর নেই। কাজেই দ্য বেস্ট ওয়ে আউট ইজ অর্ডার আউট। এখানে একটা ফোন করলেই হয়ে যায়, একদম। ভাই আপনাদের ওখানে সর্ষে বাটা দিয়ে ইলিশ পাওয়া যাচ্ছে, বলে হ্যাঁ পাঠিয়ে দেবেন তো দুপুরে। তার সেই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ তৈরি করতে এই যিনি রান্না করবেন তিনি মহিলা নাও হতে পারেন, তিনি পুরুষই হতে পারেন, কিন্তু ভেবে দেখুন তো কতখানি হ্যাপা। বাজার করা থেকে তাকে শুরু করে বাজার করা থেকে শুরু হুম। করে লাস্টে সার্ভ করা অব্দি, ঠিক। তার তো বোধহয় বিকেল 4টের আগে খাওয়াই হবে না কারো। সত্যি তাই। সেটাই হয়। না, সেটা তো হওয়া উচিত নয় না। কাজে খাওয়াটা মূল লক্ষ্য যদি হয় তাহলে অর্ডার আউট ইজ দ্য বেস্ট ওয়ে। আজকে নববর্ষের দিনে অনেক জায়গায় অফিস ছুটি থাকে, কাজের জায়গায় ছুটি থাকে, মোটামুটি এটা অকাজের দিন বলা যায়। কিন্তু আমরা যদি এই আড্ডায় বসে আপনাকে কাজের কথা জিজ্ঞেস করি, হ্যাঁ। মানে আপনার কাজের কথা, যেভাবে আপনি শুরু করেছিলেন মঞ্চ, তারপরে ধীরে ধীরে টেলিভিশন, তারপরে বড় পর্দা, এই যে প্রত্যেকটা অভিনয়ের ধারা, সেটা কি ভাঙতে ভাঙতে গড়তে হয়? না না, ভাবে বলা খুব মুশকিল। এক একটা মাধ্যম এক এক রকম ভাবে লোকে দেখে। যেমন নাটক যখন দেখে লোকে, তখন হয় সে মানুষটি বসে আছে একদম স্টেজের সামনে, নয় সে বসে আছে একদম হলের লাস্ট রোতে। তো তার ওই পার্সপেক্টিভটা প্রত্যেকটা মানুষের আলাদা। আমাকে এমন একটা অভিনয় করতে হবে, আচ্ছা ফ্রেমটা হচ্ছে কিন্তু পুরো ওয়াইড ফ্রেম, বাঁ দিক থেকে ডান দিক অব্দি পুরো। ঠিক। কাজেই ওটা হচ্ছে সিনেমার একটাই ফ্রেম। কাজেই পুরো সিনেমাটা যদি ওয়াইড ফ্রেমে সিলেক্ট করা হয় তাহলে আপনার দেখতে ভালো লাগবে না, কারো ক্লোজ আপ দেখাবে না। একটা সুন্দর মুখের হিরোইন, তার ক্লোজ আপ ছিল না, তো অনেকগুলো ছেলে খুব ডিসঅ্যাপয়েন্টেড হবে। তো কাজেই সিনেমাটা অন্যরকম, থিয়েটারটা অন্যরকম। এবং থিয়েটারে অভিনয় করতে গেলে আমাকে সবটাই একটু লাউড করতে হবে সিনেমার থেকে, যাতে লোকে বুঝতে পারে। আমি যদি আমাকে একটা প্রশ্ন করেন, আমি শুধু বলি ছোট্ট করে মাথা নেড়ে বলি হ্যাঁ, সেটা লাস্ট রোতে যে বসে আছে সে দেখতে পাবে না, শুনতে পাবে না। একেবারেই। কাজেই তার জন্য আমাকে একটু বেশি করে মাথা নেড়ে হ্যাঁ জোরে বলতে হবে। এটার মূল কথাই হচ্ছে যা বলবে জোরে বলবে, এগিয়ে বলবে। বডি ল্যাঙ্গুয়েজটা তো হ্যাঁ, খানিকটা হলেও কাজেই পাল্টাতেই অনেকটা হবে। বেশি ডিফাইন থিয়েটার। আচ্ছা, কণ্ঠস্বরের যুগে যদি আমরা বলি, মানে আমরা যেহেতু আকাশবাণীতে বসে আছি, আমরা রেডিওয় বসে আছি, আগে ছোটবেলায় একরকম ভাবে রেডিওকে দেখতাম, এখন তো কাজের জগতে এসে দেখছি রেডিওটা অন্যরকম। তো এখন আকাশবাণীও অনেকটাই অডিও ভিজুয়াল, মানে ক্যামেরায়ও আপনাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ, তাই তো দেখছি। ফেসবুকে। তো এই যে বিষয়টা, এই যে চেঞ্জ ব্যাপারটা, অডিও ভিজুয়াল হয়ে গেছে সমস্ত কিছু, এই বিষয়টা আপনি কিরকম ভাবে দেখেন? এটা আমার কাছে একটু বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। তাই? তো কিছু মনে করবেন না। বিরক্তিকর এই জন্য বলছি কারণ 40 বছর হয়ে গেছে তো ক্যামেরার সামনে, আর ভালো লাগছে না। আমি সেই জন্যে আমি এখন অভিনয়ের থেকে অবসর নিয়েছি। আমার আর ক্যামেরা দেখতে পছন্দ নয়। এখন লোকে যখন সেলফি তুলতে আসে তখনও খুব আপত্তি হয় আমার। তখনও আমি বলি যে না, সেলফি না, অন্য কারোর হাতে ক্যামেরাটা দিন, আপনি পাশে এসে দাঁড়ান। সে ঘাড়ের ওপর হাত দিয়ে মুখটা ঘুরিয়ে সে আমার সেলফি নিচ্ছে, সে একটা
অসহ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পারলে আমার চুলের মুঠিটা ধরে, তো এই সেলফির ব্যাপারটা হচ্ছে যে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তো সেটা আমার এখন আর ভালো লাগে না। প্রথম দিকে খুব এনজয় করতাম, সে আমার চুলের মুঠি ধরে নাড়িয়ে দিয়েছে, আমিও নাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন বয়স হয়ে গেছে, এখন মনে হয় যে এটা অসভ্যতা। ঠিক। let us refrain from doing that. আর এই কারণে আমার মনে হয় যে সবকিছুরই একটা শেষ থাকে। আমার বোধহয় প্রায় শেষ হয়ে এসছে। তবে একদম যে কাজ করব না তা নয়, যে সেরকম ভালো কিছু কাজ পেলে অবশ্যই করব, কিন্তু এই স্ট্যান্ডার্ড যেসব অভিনয় হচ্ছে বা যেসব সুযোগ আসছে অভিনয়, সেগুলো আর করতে ইচ্ছে করছে না। একঘেয়ে লাগছে। হ্যাঁ, একঘেয়ে, হুম। ভীষণই মানে আজ থেকে 30 বছর আগে যা হয়েছিল এখনো তাই হয়েছে, সেই একই রকম স্ক্রিপ্ট, সেই একই রকম সিকোয়েন্স, সেই একই রকম সিচুয়েশন। সেটা কি বাংলার বাইরেও? বাংলার একই বাইরেও গল্প? তাই, একদম। তবে একদম যে ব্যতিক্রমী কাজ হচ্ছে না তা নয়, হুম। অনেক রকমই হচ্ছে। হিন্দিতে হচ্ছে, মারাঠিতে হচ্ছে, বাংলাতেও হচ্ছে, অনেক রকম ভাষাতে হচ্ছে। ইউরোপিয়ান ফিল্মস অনেকগুলো হচ্ছে যেগুলো খুবই আলাদা, হলিউডের ছবি হচ্ছে যেগুলো ভীষণ রকম আলাদা, জাপানিজ প্রোডাকশনস আছে, এবং প্রত্যেকেরই আমার মনে হয় প্রত্যেকেই মধ্যেই এই ফিলিংটা এসেছে যে এক জিনিস অনেক হয়েছে, এবার একটু অন্যরকম কিছু করা যাক। তো সেই অন্যরকম কিছু করা যাক বললেই তো আর করা যায় না, কারণ দর্শকের অ্যাকসেপ্টেন্সটাও দরকার। দর্শক যখন নেবে, শ্রোতা যখন নেবে, তখন সেইটার প্রাধান্য বাড়বে। এখনো পর্যন্ত লোকে সেই আচ্ছা, ভাবে দেখে যাচ্ছে। মানে এই যে অন্যরকম কিছু করার তাগিদ, এ থেকেই কি আপনি মানে ফেলুদা চরিত্রে তো আপনি বড় পর্দায় বা পর্দার কাজ প্রচুর করেছেন, কিন্তু অডিও স্টোরিতে আপনাকে আমরা ফেলুদা হিসেবে পেয়েছি। হ্যাঁ, এবার এই যে অডিও ফিল্ডে আসা, আপনার অ্যাজ অডিও আর্টিস্ট কাজ করা, এটা কি ওই স্বাদ বদলের কোথাও একটা তাগিদ থেকে, মানে আমি যদি আরেকটু জুড়ে দিই, ধরুন আপনার ছোটবেলায় রেডিও একটা মাধ্যম ছিল এবং অন্যতম মাধ্যম ছিল, এবং সেখান থেকে আজকে এই অডিও স্টোরি, সেই সময়টা রেডিওর, সেই সময়টার এই সময়ে রেডিওর যে পরিবর্তন, এটা আপনি কি চোখে দেখেন? আমার ছোটবেলার রেডিওটা একদমই আলাদা ছিল। আচ্ছা। তখন আমাদের বাড়িতে একটা বিশাল বড় রেডিও সেট ছিল, রেডিও সেট বলতো তখন, বিকজ দ্যাট ওয়াজ আ ভ্যালভ সেট। আর সেটা বাবা বোধহয় কিনেছিলেন টেলিফাঙ্কেনের একটা রেডিও, তার মধ্যে ছিল 1, 2, 3, 4, 5 খানা স্পিকার। আচ্ছা। এত বড় একটা রেডিও ছিল। হ্যাঁ, এবং সেইটাতে সকালবেলা বাবা, যেদিন বাবার ছুটি থাকতো সেদিন সকালবেলা চালিয়ে দিতেন, এবং অল ইন্ডিয়া রেডিও ছাড়া আর তো কিছু ছিল না। এবং সেই ছোটবেলার থেকে অতগুলো সেই ভক্তিমূলক গান হোক, বা রবীন্দ্রসঙ্গীত হোক, বা অতুল প্রসাদের হোক, বা নজরুল গীতি হোক, বা আলোচনা সভাই হোক, বা রেডিও নাটকই হোক, আমরা সব শুনতাম। এবং বাবা মা ভীষণভাবে শুনতেন। এত রকম অনুষ্ঠান হতো। অবশ্যই সেই অনুষ্ঠানের ভ্যারাইটি এখন অনেক বেড়ে গেছে। তখন শুধুই AM চ্যানেল ছিল, পরে FM এলো, কিন্তু আমরা সেই রেডিও আমাদের ছিল প্রাণ, আর তো কিছু ছিল না। আর বাবার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে রেকর্ড প্লেয়ার। আর সেই রেকর্ড প্লেয়ারটা রেডিওতে কানেক্ট করা যেত আবার। আচ্ছা। সে রেডিওর মধ্যে একটা লাইন ইনপুট ছিল, সেই রেকর্ড প্লেয়ার থেকে রেডিওর মধ্যে দিয়ে রেডিও দিয়ে বাজানো হতো। এত সুন্দর স্পিকার সিস্টেম যে আমরা ওই রেডিওটা আমার ভীষণ প্রিয় ছিল। তো আস্তে আস্তে সেটা শেষ হয়ে গেল, বিকজ মানে এটা দিল্লির কলকাতায় আসে। হ্যাঁ, আচ্ছা। কলকাতা থেকেই শুরু, আচ্ছা। মাঝে দিল্লি, তারপরে আবার ব্যাক টু কলকাতা। আবার যখন কলকাতা ব্যাক করলাম, তখন আর ওই রেডিও সেট কাজ করে না, তখন সব সলিড স্টেট হয়ে গেছে। ভ্যালভ সেট আর কাজ করে না, কারণ ভ্যালভগুলো আর পাওয়া যায় না। কিন্তু রেডিও হ্যাজ অলওয়েজ বিন আ হট ফেভারিট। পরে তার পরবর্তীকালে টেলিভিশনও এলো, যেটা দূরদর্শনের প্রোগ্রামগুলো দেখতাম। প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পরে এলো কালার। তারপরে আমি যে সেই টেলিভিশনে মুখ দেখাবো, সেটা আমি দেখতেই ভাবিনি। আচ্ছা, এই যে ছোট্ট একটা রেডিও, আপনি বললেন আপনার বাড়িতে বড় রেডিও ছিল। বড় রেডিও, হ্যাঁ, পরের দিকে ধীরে ধীরে সেটাও মিনিমাইজ হলো, ছোট একদম হয়ে গেল, ছোট। এবং এখন ছোট পর্দা, তারপরে এখন মুঠোফোনে সমস্ত কিছু। তো এই যে অভিনয়ের যে ব্যাপারটা, সেটা ছোট স্ক্রিনে, মানে ছোট হতে হতে ক্ষুদ্র স্ক্রিনে বা অনুস্ক্রিনে কিরকম লাগে আপনার এই বিষয়টা? অনুস্ক্রিনের অনুভূতিটা একেবারেই ভালো না। আমার কাছে খুবই বিরক্তিকর। আমার বউ খুব দেখে, সে খুব মোবাইল ফোনে
প্রচুর প্রোগ্রাম থাকে। হুম। আর রাত্রিবেলা সে যখন শুতে আসে তারপরে শুরু হয় তার ইয়ারফোন দিয়ে আছেন ম্যাচর হবে বলে আমি বললাম যে প্লিজ ইয়ারফোন দিয়ে শোনো, আমার হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ। তো যাই হোক, সে ইয়ারফোন দিয়েই শোনে যাতে আমি বিরক্ত না হই। কিন্তু সে ভীষণ ভাবে পছন্দ করে প্রত্যেকটা ওটিটি এবং বিভিন্ন ধরনের জিনিস দেখতে শুনতে। আর এরকমও হয়েছে যখন সে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, হাত থেকে ফোনটা পড়লো এবং খাটের পাশে ডাস্টবিন আছে তার মধ্যে চলে গেল। আমি বললাম কি হলো? বলে না না আমি ঘুমিয়ে পড়েছিলাম। বলে আবার উঠে সেখান থেকে ফোনটা নিয়ে আবার দেখতে শুরু করলো। আচ্ছা, আবার খানিকক্ষণ পরে ঝুড়ুপ আবার একটা আওয়াজ। আমি বললাম আবার পড়লো? না না এবার ঘুম পেয়ে গেছে। তারপর বন্ধ করে। ও সাংঘাতিক দেখে। আচ্ছা। এবং আমি একেবারেই পছন্দ করি না। আমি হচ্ছি খুব বেকায়দায় পড়লে যখন আমরা হয়তো কোথাও বেড়াতে গেছি বা আমাদের গ্রামের বাড়িতে গেছি, সেখানে আমার একটা খুব ফেভারিট খেলা হচ্ছে এবং সেটা খেলা দেখতে পাচ্ছি না, তখন আমি মোবাইলে দেখি আচ্ছা। যে অন্তত একটুখানি তো দেখতে পাবো। তো আদারওয়াইজ আমি সেলফোনে আমি কিচ্ছু দেখি না। আর মাঝে সাঝে যখন কিচ্ছু থাকে না, তখন কোনো কাজ নেই, যেমন এখন আর কি, আমি কোনো কাজ টাজ করছি না, তো এখন মাঝে মধ্যেই আমি একটা ভিডিও গেম এইসব চলে। আর আমার খুব ফেভারিট হচ্ছে পাজল গেমস, তো মাঝে মধ্যে সেগুলো চলে আর কি। আদারওয়াইজ মুঠোফোনের মিডিয়ার কিছু দেখি না আমি। অনুস্ক্রিন থেকে আবারও সিলভার স্ক্রিনে যাব। হ্যাঁ। আমরা শুধু বাংলা নয়, হিন্দি এবং তামিল মুভিতেও আপনার অভিনয় দেখেছি। না, ওটা ছিল তেলেগু। তেলেগু না? হ্যাঁ, একটা আচ্ছা, তেলেগু করেছিলাম। একটা তেলেগু। হ্যাঁ, তো এই যে চরিত্রগুলো আপনি ভিন্ন ভিন্ন চরিত্র আপনি করেছেন এবং সেটাকে এত সুন্দরভাবে জাস্টিফাই করেছেন যে চরিত্রগুলো আমাদের মাথায় বসে গেছে, মানে সেই ক্যারেক্টারটা আপনি, আপনার মুখ থাকতেই হবে। এই যে চরিত্র বাছাই করার সময় আপনার মাথায় ঠিক কি ভাবনা থাকে, একটা চরিত্রকে আপনি কিভাবে দেখেন, তারপর সিলেক্ট করেন যে হ্যাঁ এটা আমি করব? অ্যাকচুয়ালি আমি চরিত্রগুলো সিলেক্ট করিনি, আর চরিত্রগুলো আমাকে সিলেক্ট করেছে। মানে ডিরেক্টর বলেছেন এই চরিত্রটা আছে, এটাতে আপনাকে করতে হবে এরম ভাবে। আমার কি কি চরিত্র আছে আপনার আগে বলুন, তার মধ্যে থেকে কোনটা করব আমি ঠিক করব, এরম নয়। এতখানি সুযোগ আমাকে দেবে না কেউ। তো আমার হচ্ছে যে আমাকে, যেমন প্রথম হিন্দি ছবি সেটা হচ্ছে মণিরত্নম যখন করলেন দিলসে, তখন বললেন যে আমি একটা এই আসামের এই ইনসার্জেন্সি নিয়ে করছি, আর আমি একটু বাঙালি চেহারা চাইছি। আমি বললাম আপনি আমার মধ্যে বাঙালি চেহারা পেয়েছেন, বেশ। আর একটা হচ্ছে মনীষা কৈরালা যে নেপালি, কাজেই একটু আসামিজ হিসেবে মানিয়ে যাবে, কাজেই এরম ধরনের কাস্টিং উনি করেছিলেন এবং সেই হিসেবে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আরো অনেক ছবিগুলো হতে হতে যখন খাকি করি, তখন রাজকুমার সন্তোষী বলেন যে আপনাকে ওই পুলিশম্যানটা করতে দেবো। তো আমি রেডি হয়ে যখন বম্বে পৌঁছলাম, উনি বললেন আমি ডিসাইড করলাম আপনি পুলিশ করবেন না, আপনি পলিটিশিয়ান করবেন। হঠাৎ করে চেঞ্জ করে দিলেন। তো আগে কথা ছিল প্রকাশ রাজ করবেন পলিটিশিয়ান, আমি করব পুলিশ। ওখানে গিয়ে উল্টো করে দিলেন, প্রকাশ রাজ করলে পুলিশ, আমি করলাম পলিটিশিয়ান। সেটা তো ইনস্ট্যান্টলি শুটিং এর আগের দিন যখন আমি বম্বে পৌঁছেছি আমাকে বলছেন যে আমি ঠিক করলাম এটা আপনি করবেন, আপনি চট করে জানতো কস্টিউমের মাপ দিয়ে দিন তো, আপনি পলিটিশিয়ান করছেন। আমি তো আকাশ থেকে বললাম হঠাৎ না, আমার মনে হলো ওইটাই আপনি ভালো করবেন। আচ্ছা ঠিক আছে। তো সেইখানেও আমায় চরিত্রটা দিয়ে দেওয়া হলো, আমি সিলেক্ট করিনি কিছু। তো সেইভাবেই অনেকগুলোই চরিত্র এসছে হিন্দি ছবিতে যেগুলো আমি করেছি। কিন্তু আমার মনে হয় যে সেটা করে যে একটা সাংঘাতিক কিছু কাজ করেছি তা নয়, অনেকেই করছে। আজকে অনেকগুলোই অভিনেতা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তারা গিয়ে সাউথ ইন্ডিয়ান ছবি করছেন, তারা হিন্দি ছবি করছেন, যেমন শাশ্বত, যেমন পরমব্রত, যেমন যিশু, যেমন টোটা। তো এরা তো ভীষণ ভালো কাজ করছে এবং আমি যা করেছি তার থেকে অনেক ভালো কাজ করবে এরা, নিশ্চিত। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে কাজ করেছেন, হ্যাঁ, এবং বাংলাদেশে কাজ করতে গিয়ে আপনি এমন কথাও শুনেছি আপনার একটা ইন্টারভিউতে, যে আপনি রাস্তার মধ্যে কোনো একটি বাচ্চা আপনাকে দেখে ফেলুদা বলে দৌড়ে আসছে এবং আপনি খুব তাতে পুলকিত হয়েছেন স্বাভাবিকভাবেই। কিন্তু কাকাবাবুতেও আপনি চরিত্র পেয়েছি আমরা। যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই যে প্রথম আপনার সেই গোড়া চরিত্র, তারপরে ফেলুদা, এর মধ্যে যদি ফেলুদা চরিত্র দিয়ে আপনাকে বলি যে ফেলুদা চরিত্র আপনাকে ঠিক কতটা এগিয়ে দিয়েছে, দুটো জিনিস, একটা হচ্ছে আপনার চরিত্র হিসেবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নিজেকে প্রমাণ করার জন্য, কারণ ফেলুদা ইটসেলফ একটা আইকনিক চরিত্র তার আগে থেকেই, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় সেই চরিত্র অভিনয় করে গেছেন তারপরে, এবং সেটা আপনিও বলবেন যে আপনার পরে যদি কেউ আসে সবাই কিন্তু আপনার সাথে কম্পেয়ার করবে,
এটা স্বাভাবিকভাবে দর্শকদের একটা নেচার। তো সেখানে আপনি নিজেকে ওই জায়গায় স্থাপন করলেন এবং বেশ দৃঢ়ভাবে, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে? একেবারেই না, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিই। বেশ। আমার শুধু ছোটবেলার থেকে ইচ্ছে ছিল যে ফেলুদার মতন হব। হুম। আমি অভিনয় করব এরকম কোনোদিনই হুম। আমার মাথায় ছিল না। হুম। তার কারণ ফেলুদার ক্যারেক্টারিস্টিক্স এর সঙ্গে অনেকটাই আমার বাবার মিল হুম। আছে। হুম। এবং আমার বাবা যে ধরনের একটা পার্সোনালিটি ছিল, আমি বাবাকে যেরকম প্রত্যেকটা হুম। ছেলেই করে তার বাবাকে ঠিক। আইডলাইজ করে, আমিও তাই হুম। করতাম। হুম। তো একটা সময় এলো যখন আমি বড় পর্দায় দেখলাম ফেলুদাকে। হুম। সেটা সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র অভিনীত চট্টোপাধ্যায়। সোনার কেল্লা। হুম। এবং আমার ভীষণ ভালো লাগলো। অবশ্যই সেটা সৌমিত্র চ্যাটার্জির গুণে এবং সর্বোপরি সত্যজিৎ রায়ের গুণে। হুম। কারণ সত্যজিৎ রায় এই ছবিটা এমন তৈরি করেছিলেন হুম। যে ভালো না লেগে কোথাও যেতে পারে উপায় নেই। কিন্তু আপনার তো- ফেলুদাকেও তো ভালো লেগেছে সকলে। না। না, আমি শেষ করে তারপরে এলো জয়বাবা ফেলুনাথ। হ্যাঁ। এবং জয়বাবা ফেলুনাথ যখন বড় পর্দায় এসেছে, আমি তখনও কিন্তু অভিনয় করি না। আচ্ছা। তখনও আমি অভিনয় জগতের সঙ্গেই জড়িত নই। হুম। আমি অন্যরকম কাজ করতাম। হুম। এবং 1984 সালে যখন বাবা মারা যান, তারপর থেকে আমি পুরোপুরি নাটকের মধ্যে এলাম। হুম। ইনফ্যাক্ট 1983 থেকে। হুম। তো এই নাটকে অভিনয় করতে করতে একটা সময় আমার পিসমশাই যশোন্ত দস্তিদার ঠিক করলেন টেলিভিশন করবেন। হুম। তখন আমি অভিনেতা হলাম। হুম। হুম। এইবারে আমার ইচ্ছে জাগলো যে আমি যদি সত্যি সত্যি কোনো ভালো চরিত্রে অভিনয় করতে হয়, তাহলে ফেলুদার চরিত্রে হুম। করতে হবে। হুম। তখন সত্যজিৎ রায়ের কাছে গিয়েছিলাম এবং উনি আমাকে যথারীতি বললেন আমি আর করব না। হুম। তো সন্দীপ রায়ের হুম। কাছে গিয়ে অনুরোধ করাতে তিনি আমাকে দিলেন। এবং ফেলুদা করার পর আমার ভীষণ ভয় ছিল, কারণ এইটা প্রথম একমাত্র চরিত্র যেটা আমি নিজে করতে চেয়েছিলাম, আর ঠিক। কোনো চরিত্র করতে চাই, ঠিক। কারণ আমি তো অভিনেতাই হতে চাইনি। হুম। এবং ফেলুদা যদি অভিনয় করতেই হয় তাহলে ফেলুদার চরিত্রে অভিনয়টা ঠিক করে করতে হবে, এরকম একটা আইডিয়া নিয়ে গিয়েছিলাম। এবং সেটা যখন সফল হলো, তখন আমার আসল আনন্দ হলো যে হ্যাঁ, আমি অভিনেতা হিসেবে ঠিকঠাক কাজ করতে পেরেছি। একটা সাফল্য। হ্যাঁ, কিন্তু আমার কাছে এটা চ্যালেঞ্জ বলেছি কিছু আচ্ছা। ছিল না। আচ্ছা। একটা ছোট্ট আচ্ছা। not- এক টুকরো not a স্বপ্ন challenge. ছিল। হ্যাঁ, স্বপ্ন একটা সফল ইচ্ছে করা। ছিল, কারণ সৌমিত্র চ্যাটার্জিকে দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার হয়েছি। হুম। এবং তারপরে সত্যজিৎ রায়ের কাছে যখন চাইলাম, উনি রিজেক্ট করে দিলেন, আমার খুব মন মরা হয়ে গেল। স্বাভাবিকভাবেই। সন্দীপ রায় যখন ফাইনালি সিলেক্ট করলেন, তখন আমি আবার পুলকিত হয়ে গেলাম। হ্যাঁ, আমরা তো পুলকিতর সঙ্গে ফেলুদার কথা আপনারা অনেকেই তাকে নানা নামে ডাক নামেও অনেকে ডাকেন। তো এই যে একজন ফেলুদাকে দেখে আপনার প্রচন্ড ভালো লাগতে শুরু করলো এবং আপনি নিজের মনের মধ্যে সেই স্বপ্নটাকে লালন করলেন অনেকটা দিন ধরে। তারপরে যখন আপনি নিজে ফেলুদা করলেন, আমাদের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় যতটা প্রিয় ফেলুদা হিসেবে, আপনিও ততোধিক প্রিয়। তো আপনি নিজেকে কাকে কোন জায়গায় বেশি ভালোবাসেন? মানে অবশ্যই অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই? কারণ তিনি, হ্যাঁ একদম, কারণ সৌমিত্র চট্টোপাধ্যায় একজন গোয়েন্দা হিসেবে কতখানি তিনি সাকসেসফুল বা কতখানি তিনি ভালো পোর্ট্রেয়াল করেছেন সেটা কথা নয়। সৌমিত্র চট্টোপাধ্যায় একজন অভিনেতা হিসেবে যথেষ্ট শিক্ষিত এবং পরিমার্জিত আমি বলব। হুম। এবং সেই জায়গা থেকে আর অসম্ভব পড়াশুনো, অসম্ভব জ্ঞান বুদ্ধি। কাজেই সেই রকম একটা মানুষ যখন ফেলুদার চরিত্রে অভিনয় করে, তার অনেকগুলো জিনিস ফুটে ওঠে যেগুলো আমার মতন একটা কম শিক্ষিত লোকের পক্ষে সম্ভব। এটা আমরা মানলাম না। সেটা আমার গোয়েন্দা ফেলুদা হিসেবে আমার পোর্ট্রেলটা হচ্ছে অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক Physical বেশি acting-টা। ওভারপাওয়ারিং। হুম। যে আমাকে সন্দীপ রায় বাক্স রহস্য পরে বলেছিলেন, শোনো তুমি মাঝে মধ্যে একটু মুচকি হেসো, না হলে বাচ্চারা তো ভয় পাচ্ছে। তো সেই জন্য আমি যদি ওরকম গম্ভীর ভাবে তাকিয়ে বলি, ওই যেটা একটু আগেই আপনাদের প্রশ্ন করছিলাম, কাল সন্ধ্যাবেলা 8টার সময় আপনি কোথায় ছিলেন, কোথায় ছিলেন? এরম ভাবে বললে তো বাচ্চারা ভয় পেয়ে যাবে। কাল সন্ধ্যাবেলা 8টার সময় আমি তো পড়ছিলাম। সে তো সেই জন্যে হচ্ছে যে সৌমিত্র চট্টোপাধ্যায় সেটা যখন বলতেন, তখন মনে হতো একজন প্রপার বাঙালি
গোয়েন্দা যেভাবে প্রশ্ন করে সেভাবে। হুম। তো আমারটা মনে হতো যে বল নয়তো কান বলে দেবো, বলুন নয়তো এক চড় মারবো, এরকম একটা আমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে তফাৎটা আমার মনে হয় যে অ্যাগ্রেশনটা আমার মধ্যে এসেছিল, যেটা আমার থেকে, সেই জন্য আমার মনে হয় সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক ভালো। যদিও সত্যজিৎ রায় নিজেই বলেছেন যে তিনি, সৌমিত্র চট্টোপাধ্যায় ওয়াজ নট দি আলটিমেট চয়েস। উনি একটা চেয়েছিলেন এমন একজন অ্যাক্টর যিনি খানিকটা বরুণচন্দ্র, খানিকটা শুভেন্দু চট্টোপাধ্যায়, খানিকটা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং খানিকটা ধৃতিমান চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা। এই চারজনের কম্বিনেশনে এমন একটা লোক চেয়েছিলেন, হুম। সেরকম তো কাউকে পাননি। কাজেই হিজ নেক্সট বেস্ট অল্টারনেটিভ ওয়াজ সৌমিত্র চট্টোপাধ্যায়। হুম। তো যদিও আমি এই চারজনের ধারে কাছেই আসতে পারি না, কিন্তু তবুও লোকের ভালো লেগেছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এটা তো স্বপ্ন পূরণ, একদম মানে হাতছানিটা দিয়েছিল স্বপ্ন, সেই স্বপ্নটা পূর্ণ হলো। একদম একদম। আচ্ছা, এবার একটু অন্য প্রশ্ন করছি। হ্যাঁ। আজকাল অভিনেতা অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়াতে থাকার একটা ট্রেন্ড রয়েছে, মানে শোনা যায়, এটা অনেকেই বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে দেখাও যায় যে সোশ্যাল মিডিয়াতে ওরা যতটা সিন হবেন, যতটা থাকবেন, ততটা নাকি সবার মনে থাকবেন, চর্চিত থাকবেন। তা আমার কাছে এই বিষয়টা ভীষণই অবাক লাগে যে মানে একজন ভালো অভিনেতা অভিনেত্রী যিনি এত ভালো ভালো কাজ করছেন, তাকে কি সত্যি সোশ্যাল মিডিয়াতে থাকার দরকার রয়েছে তাকে মনে রাখার জন্যে? তার কাজটা কি যথেষ্ট নয়? এইটার সম্পর্কে আপনি কি বলবেন? আরো একটা বিষয় রয়েছে যে মানে আপনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কতটা মানে উদ্যোগী? আপনিও কি সোশ্যাল মিডিয়া সম্পর্কে ততটাই সচেতন বাকিরা যতটা? না, প্রথমটা আমি আপনার দ্বিতীয় প্রশ্নটার আগে উত্তর দিই। আমি সোশ্যাল মিডিয়ায় নেই। আমি আমার কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি কিচ্ছু নেই আমার। আমার শুধুমাত্র ইমেল আছে, আমার যেখানে মেসেজ আসে বা ডকুমেন্টস আসে বা ছবি আসে আমি পাঠাই, যেখানে কাজের ক্ষেত্রে, যোগাযোগের মাধ্যম। হ্যাঁ, আর কিছু নয়। আর আছে আমার একটা হোয়াটসঅ্যাপ কানেকশন আছে, যাতে আমি ছবি পাঠানো যায়, মেসেজিং করা যায়, যেটা খুব ইজিলি অ্যাক্সেসেবল আমার ফোনে। এছাড়া আমি আর কিছু করি না, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় এই অনেক কিছু লোকে পোস্ট করে, অনেক কিছু রিল করে, এগুলো আমার ঠিক পছন্দ নয়। আর আমার বউও মাঝে সাঝে করে, কিন্তু সেগুলো নিজেকে নিয়ে নয়, তার নিজের কাজ নিয়ে। ও খুব ভালো ক্রস স্টিচ করতে পারে, এবং সেই ক্রস স্টিচের বেশ কিছু কাজ সে পাবলিসিটি করেছে যে আমি এগুলো করেছি, তোমরা দেখো, তোমাদের যদি লাগে তাহলে বলো। তো তারপরে সেই জিনিসগুলো তৈরি করে সেগুলো বিক্রিও করেছে। আচ্ছা, আমি বললাম কত দিয়ে বিক্রি করলে? বললাম আমার সুতোর দাম উঠে গেছে। আমি বললাম তোমার দ্বারা ব্যবসা হবে না। ওর নাকি সুতোর ব্যবসা করছে, সুতো কিনে শুধু বিক্রি করছে। আমি বললাম তোমার লেবারের কোনো দাম নেই? বলো না, আমি না ঠিক ব্যবসা করতে জানি না। তোমায় করতে হবে না, তুমি যা করছো তাই করো। তো তারপরে অনেকজন চেনা পরিচিতদের মধ্যে অনেকেই নিয়েছে, খুব ভালো ভালো কাজ করেছে ক্রস স্টিচে, and she is very good at it, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর বাকি আমার বন্ধু বান্ধব এমন আছে যারা খুব একটা সোশ্যাল মিডিয়া করে না, কিন্তু আমি আজকের দিনের এই যারা অভিনেতা অভিনেত্রীরা আছে তারা অনেকেই করেন। আমার মনে হয় একটা ইনসিকিউরিটি থেকে বোধহয় তার মধ্যে ঢুকে পড়েছেন, যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এরকম একটা না হয়ে যায়। আমাকে যদি রেগুলার লোকে না দেখে তাহলে আমি আই উইল গো ইনটু অবলিভিয়ন, আমাকে লোকে ভুলে যাবে। বোধহয় ওই সেই ইনসিকিউরিটি থেকেই বোধহয় খানিকটা তো আত্মপ্রচারও, মানে আমি এই কাজ করছি, আত্মপ্রচার না করলেই তো ইনসিকিউর হয়ে যাচ্ছে। এবং পাবলিসিটিটা ওই জায়গায় নিজের, আমি কতটা কাজ করতে পারি জানি না, কিন্তু আমাকে কিরম দেখতে, আমি কি কি জানি, আমি কি কি বুঝি, আমি কি কি কথা বলি, সেই অনুযায়ী তো লোকেও আমার একটা কাজ দেবে। তো সেই জন্য সেই জিনিসগুলোকে প্রচার করে। কোনো অন্যায় বলে আমি ঠিক জানি না, বা আই কনসিডার করি না সেটাকে অন্যায় হিসেবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার মধ্যে নেই।
তার মানে সব্যসাচী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় না থাকলেও সোশ্যালি আছেন। সোশ্যালি আছি, কিন্তু আমি এখন আপাতত খানিকটা আনসোশ্যাল হয়ে গেছি। শুধু ওইটুকুই রাখছি, অ্যান্টি সোশ্যাল না হলেই হলো। আপনাকে দেখে অ্যাপারেন্টলি যতটা কঠোর মানে ভয়ঙ্কর রাগী এরকম ব্যক্তিত্ব মনে হয়, আপনি একেবারেই তা নয়, ভীষণ রসে বসে আপনি আছেন, এটুকু বোঝা যাচ্ছে। ওই যে বলছি, আমার ডিরেক্টর বলেছিলেন বাচ্চারা ভয় পাচ্ছে। আচ্ছা, এবার একটা জিনিসে যাই, যে আপনি বলছিলেন যে এমন কিছু স্ক্রিপ্ট আসছে, এমন কিছু গল্প আসছে, সেটা কোথাও আপনার মনে হচ্ছে ভীষণ মনোটনাস, কাজ করতে করতে একটা একঘেয়েমি চলে এসেছে একই ধরনের কাজ করতে গিয়ে। এই জন্য আপনি মাঝে মাঝে প্রকৃতির মাঝে ফিরে যান, জঙ্গলে ফিরে যান। না, হাতে সেই একটা জন্যে ক্যামেরা। নয়। না, আমি তা বলছি না, মানে সেটা থেকে কোথাও একটা রিলিফ কাইন্ড অফ। এটা তো আপনার বহুদিনেরই একটা ইচ্ছে ছিল, আপনি তো টেকনিক্যালি বলেইছিলেন যে টেকনিক্যালি কাজ করতে চাইতেন। আমি বলছি যে এর থেকে যখন আপনি বেরিয়ে যান বা জঙ্গলে যান, আপনি হাতে একটা ক্যামেরা নিয়ে যান, সেখানে আপনার ঠিক জীবনটা কেমন, বা এমন কোনো অভিজ্ঞতা যেটা আপনার মনে হয়েছে যে আজকে আপনি বলছিলেন না সবই তো বলে ফেলেছি, কিন্তু এমন অনেক কথা যেটা বলা হয়নি, এমন কোনো অভিজ্ঞতা? প্রচুর বার তার বলে থেকে দু ফেলেছি, একটা। অনেকবার বলে ফেলেছি। আমাকে এই নিয়ে বোধহয় আপনি 45তম প্রশ্ন, কিন্তু এমন 45তম কোনো মানুষ যিনি অভিজ্ঞতা প্রশ্ন যেটা আপনি করছেন। কোথাও বলেননি? কোনটা? হ্যাঁ, অনেকবার বলেছি। না, আপনি তা বলছি না, মানে এমন কোনো অভিজ্ঞতা সব বলে সব ফেলেছি। বলা হয়ে গেছে? আমার কিচ্ছু বাকি নেই? গন্ডার, হাতি, বাঘ নিয়ে সমস্ত কথা বলা হয়ে গেছে। তাও আমার একটা এমন কিচ্ছু কোনো বাকি নেই। ঘটনা, কিন্তু এমন সেই কোনো জন্য ঘটনা? বলছি আর কিছু বাকি নেই, একমাত্র আমার ইচ্ছের কথাটা বাকি আছে। বেশ, শুনি সেটা। সেটা হচ্ছে যে আমার ভীষণ ইচ্ছে ছিল হুম। যে আমি ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারিজ শুট করব, হুম, হুম, মানে মুভি ক্যামেরাতে। হুম, কিন্তু সেটা দেখলাম যে আমার পক্ষে সম্ভব নয়। হুম। কারণ যে পরিমাণ সময় দিতে হবে বা যে পরিমাণ এক্সপার্টিজ দরকার, হুম। সেইটা আমার নেই। হুম। অতখানি সময়ও দিতে পারবো না, আর অত জ্ঞান বুদ্ধিও নেই। কাজেই আমি যেটা করি সেটা ট্যুরিস্ট হিসেবে একটা ক্যামেরা নিয়ে যাই, ছবি তুলি, নিজেই সেই ছবিগুলো আমার কম্পিউটারে ডাউনলোড করিয়ে আমি সেগুলো প্রসেস করে ছবিগুলো মাঝে সাঝে একটা এক্সিবিশন হলো বন্ধুদের, সেখানে একটা হয়তো ছবির এক্সিবিশন হলো, সেখানে ছবি দিলাম। এর থেকে বেশি আর যদি কোনো প্রেসে কেউ বললো যে একটা আর্টিকেল ছাপাবো, বা একজন পাবলিশার বললো একটা বই ছাপাবো, সেখানে দিলাম। আদারওয়াইজ আমার খুব একটা আর কিছু নেই এগুলো। আর এত জঙ্গলে গেছি যে এখন আই হ্যাভ লস্ট কাউন্ট। আচ্ছা, প্রায় 100 বার হয়ে গেছে। প্রথম থেকে মানে গুনতেন? হ্যাঁ, প্রথম থেকে গুনতাম, কোথায় এবং কোথায় একটা গিয়েছেন? লিস্টও আছে, আচ্ছা করেছি। আচ্ছা আচ্ছা। সেই লিস্টে ইচ্ছে তালিকা। হ্যাঁ, না আচ্ছা। না, মানে মানে কোথায় কোথায় বেড়ানোর গিয়েছেন? তালিকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কোথায় গেলাম, কে কে গেলাম, কিভাবে গেলাম, কোথায় থাকলাম, আচ্ছা, সমস্ত আচ্ছা। কি কি দেখলাম Kind of সবই diary. লিখেছিলাম। আচ্ছা। তো এবং সেইটা আমার এখনো আছে, হুম। কিন্তু তারপরে এতগুলো জায়গায় যাওয়া হয়েছে, তারপরে আই হ্যাভ লস্ট কাউন্ট। এখন শুধুমাত্র যদি স্পেশাল কোনো জায়গায় যাই, স্পেশাল কোনো জঙ্গলে যাই, হুম। যেখানে এক্সক্লুসিভ ওয়াইল্ড লাইফ সাইটিং আর ওয়াইল্ড লাইফ হুম। ভিউইং হয়েছে, তখন ওইগুলো আবার লিখি। আদারওয়াইজ এই মাঝে এত জায়গায় গেছি, ওগুলো আর লেখা হয়নি। ঠিক। প্রত্যেকটা জঙ্গলের তো চরিত্র আলাদা, গাছপালা, সব তার আলাদা। ফল ফুল, তার আশপাশের যে বিষয়গুলো, এবং অবশ্যই বন্য যে সমস্ত প্রাণী রয়েছে। হ্যাঁ। তো আপনার মানে প্রত্যেকটা জঙ্গলের যে পাতার খসার শব্দটাও আলাদা। মানে আপনি অনেক সময় এমন এমন ছবি আমরা বিভিন্ন হয়তো কাগজে বা যেখানে আপনি কখনো আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন, সেগুলোতে আমরা দেখেছি আপনার দেখার চোখটা একেবারে আলাদা। হ্যাঁ, আমার হচ্ছে কি, আমি আরেকটা কথা তাহলে বলে দিই। এই এক্সিবিশনের সময় অনেকগুলো ছবি ডিসপ্লে হয়েছিল আমার এবং আমার বন্ধুদের। হুম, হুম, তো সেখানে ছবিগুলোতে একটাতেও ছবিতে কিসের ছবি শুধু সেইটা লেখা ছিল, কার আচ্ছা। তোলা ছবি হুম, হুম, হুম। সেটা লেখা ছিল না। হুম। তো একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এই ছবিটা কার তোলা? কেন আমাদের? হুম। হুম। না না, ছবিটা কে ক্লিক করেছে? আইলাম কে শাটার টিপেছে? কে শাটার টিপেছে বললে তাহলে শাটার ক্লিকড বাই বলে নামটা দিতাম। কিন্তু ছবিটা যিনি তুলেছেন সেটা তার একা কৃতিত্ব নয়, কারণ যে আমাদের ওই সময় ওই জঙ্গলে যাওয়ার সাজেশন দিয়েছেন হুম। তার কৃতিত্ব, হুম। যিনি গাড়িটা চালিয়ে নিয়ে গেছেন, যে গাইড আমাদের বলেছেন ওই দেখুন হুম। বসে আছে, হুম। যিনি সেই ছবিটা প্রসেস করেছেন, যিনি সেই ছবিটা ফ্রেম করেছেন,
প্রিন্ট করেছেন, ফ্রেম করেছেন, যিনি ছবিটা ডিসপ্লে করেছেন, এই প্রত্যেকের নাম দিতে হবে। যদি আপনার এই ছবিটা ভালো লেগে থাকে, প্রত্যেকের নাম দিতে হবে। এটাও একটা টিম ওয়ার্ক। এটাও একটা টিম টিম ওয়ার্ক। It is not that I have clicked it. You have clicked it what? কিন্তু you have clicked because the animal allowed you to click. অ্যাবসলিউটলি। অ্যাবসলিউটলি। কারণ অ্যানিমালকে যদি বলি এখানে দাঁড়ান, এদিকে ঘুরে তাকান, হ্যাঁ আরেকটু পিছিয়ে যান, হ্যাঁ রোদ্দুরটা নিন, হ্যাঁ, এরকম তো হবে না। হবে না। সেটা আমাদের হবে। ঠিক। কারণ আমাকে প্রডিউসার বলেছে টাকা দিচ্ছি, যেখানে দাঁড়াতে বলবো সেখানে দাঁড়াবি। ঠিক। জন্তু তো সেটা শুনবে না। কাজী যে অবস্থায় আছে সেই অবস্থায়, কাজী সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে সেই জন্তুটা, সেই পাখিটা, সেই পোকাটা, যে আমাকে অ্যালাউ করেছে তার ছবি তুলতে। তারপরে আসি আমরা। কাজী এতজনের ক্রেডিট আছে, কার নামটা দিই বলুন তো? তো তিনি খুব চটে গিয়েছিলেন আমার উপর, বলেন আমাকে এত জ্ঞান দেওয়ার জন্য আমি খুব অনুপ্রাণিত হলাম। আচ্ছা। এবং আমি বুঝতে পারলাম যে আমি কোথায় ভুল প্রশ্ন করেছিলাম। আচ্ছা। তো ফাইনালি তিনি গিয়ে লিখলেন যে একটা এক্সিবিশন দেখে এলাম, অত্যন্ত নিম্নমানের ছবি বলে তিনি রিভিউটা লিখলেন। তো তাতে আমার কিচ্ছু এসে যায় না, ঠিক তাই। কিন্তু ইটস আ টিম ওয়ার্ক। এবং আমার মনে হয় যে আমার দেখার চোখটা হচ্ছে, আমাকে বললেন যে আপনি এক্সিবিশনটা করেছেন কেন তাহলে? আমি বললাম লোকে এক্সিবিশন করে লোকে বলার জন্য যে দেখুন আমার কি কৃতিত্ব, কিন্তু সেটা আর্ট এক্সিবিশনে চলে। ঠিক। আর্ট ইজ ডান বাই হিউম্যানস। ঠিক। এবং সেই আর্টটা এত সুন্দর আর্ট, সেটা কার সৃষ্টি তার নামটা থাকা উচিত। কিন্তু এখানে প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তা। ঠিক তাই। আমি সেখানে কে? আমি তো, আপনি গেলেই দেখতে পাবেন। আমি সেই জন্য আমার দেখার চোখটা হচ্ছে দেখুন এরা কত সুন্দর। ঠিক। কাজেই সেখানে আমার নাম যাওয়ার কোনো জায়গা নেই। যদি সত্যিই যেতে হয় তাহলে সৃষ্টিকর্তার নাম যাক। এই আপনার দীর্ঘ এত বছরের কাজের জীবনে আপনাকে তো বহু সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, হ্যাঁ এখনো হচ্ছে। তাই? হ্যাঁ, যখন কাজ করছি না তখনও তখনও তো হচ্ছে। এই নেগেটিভ সমালোচনাগুলো আপনি কিভাবে নেন? সেটাকে কিভাবে মানে ইন দ্য স্ট্রাইড আমার কিচ্ছু এসে যায় না। হুম। নেগেটিভ সমালোচনা ইজ অলসো কনস্ট্রাকটিভ। মানে আমি যদি আমায় যদি রিয়েলাইজ করি যে আমাকে যে কথাগুলো বলেছেন সেইগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কথাগুলো বলার, কাজেই সেইটাকে যদি অ্যানালাইজ করি একটু বুদ্ধি দিয়ে, আমি দেখব যে মেবি দ্যাট নেগেটিভ ক্রিটিসিজম ইজ সর্ট অফ আ পজিটিভ ক্রিটিসিজম। এইটা একটু সেভাবে দেখে, আর তার উপর রেগে গিয়ে আমি দেখে নেবো, আমি তোমার নেক্সট টাইম দেখা হলে আমিও তোমার মাথা কামিয়ে দেবো, এরকম করার তো কোনো মানে হয় ঠিক না। তাই। ঠিক। নেগেটিভ ক্রিটিসিজম নিশ্চয়ই একটা কারণ আছে, কাজেই টেক ইট ইন ইওর স্ট্রাইড। এইভাবে যদি আমরা সবাই ভাবতে পারতাম, আমার মনে হয় এত সমস্যাগুলো না, হতো না। সমস্যাগুলো হতোই না। কারণে এতগুলো সাধারণ নাগরিক এই বোমার আঘাতে মারা যাচ্ছে, এগুলো there is a lot of negativity in this world. Let us put an end to this. Let us not have wars. এবার পরবর্তী প্রজন্মের কথা একটু চলে যাই। হ্যাঁ, অর্জুন আর গৌরব, দুই ছেলেকে নিয়ে আপনার তো গৌরবের শেষ নেই, কিন্তু বাবা হিসেবে নয়, একজন সাধারণ দর্শক হিসেবে ইম্পার্শিয়ালি যদি বলি যে দুজন পুত্রের অভিনয়ের যদি আলাদা করে বলতে চান যে কে কেমন, আপনি একজন সাধারণ দর্শক, আপনার চোখে দুজন বড় ছেলে এবং ছোট ছেলের অভিনয়ের পর্যালোচনা কিভাবে করবেন একজন দর্শক হিসেবে? আমি দর্শক হিসেবে পর্যালোচনা কারোরই করি না। কাজেই কে ভালো কে না, খারাপ, ভালো কে খারাপের প্রশ্ন কাকে নয়। পছন্দ হয় কাকে পছন্দ হয় না, এগুলো আমি এক একজনের এক একজনকে পছন্দ হয়। কাজেই আমার মতে আমার দুই ছেলে যে ধরনের অভিনয় করে সেটা তাদের বয়স অনুযায়ী, যত অভিজ্ঞতা বাড়বে তত আরো অন্য রকম হয়ে যাবে। ঠিক। এখন তাদের বয়স অনুযায়ী যে ধরনের অভিনয় করছে, যে ধরনের অভিনয়ের সুযোগ পাচ্ছে, সেটা যথেষ্ট। কাজেই খুব একটা যে তাকে এই বয়সেই যে সে অস্কার পেয়ে যাবে এরকম তো ভাবার কোনো কারণ নেই। কাজেই যে কাজটা করছে সেটা মন দিয়ে করলেই হলো। আমার মতে দুজনেই
অন অ্যান অ্যাভারেজ ইজ এ গুড অ্যাক্টর। এটাই শুনতে চেয়েছিলাম। ব্যাস। আর পরিবারের সবাই তো বলতে গেলে অভিনেতা এবং অভিনেত্রী সবাই। হ্যাঁ, তো যখন একটু অবসর সময় পান নিশ্চয়ই অভিনয়টা বাদ দিয়ে সবকিছু হয় নাকি, হ্যাঁ, একদম। তাই না? অভিনয় নিয়ে কোনো কথাই হয় না। বেড়াতে যখন যান বেড়াতে যখন যাই তখন অন্যান্য জিনিস নিয়ে কথা হয়, কিন্তু অভিনয় নিয়ে নয়। একদম নয়। কিন্তু ছেলেরা কি বাবার থেকে টিপস পায় তো, বাবা মায়ের থেকে অভিনয়ের? হ্যাঁ, মাঝে মধ্যে যখন বলে হুম। তখন আমি ওদের একটু সাহায্য করি। যেমন একটা বড় ছেলের একটা হুম। এসছে, আর ট্রেলার বেশ। একটা কাজের, হুম। সেই কাজের ট্রেলারটা দেখে সে বলল, এই ট্রেলারে এই শটটা কেন লাগালো? আমি বলেছিলাম এই শটটা না লাগাতে, হুম। ভালো নয় এই শটটা। হুম। কোন হিসেবে ভালো নয়? আমি হুম। তখন ও দেখলাম যে ভীষণভাবে আপসেট হয়ে গেছে ওই আচ্ছা, শটটার জন্য। আচ্ছা। আমি বললাম কেন ভালো নয়? হুম। আমি বললাম যে এডিটর লাগিয়েছে সে শটটা ভালো মনে করেছে বলেই লাগিয়েছে, হুম। কাজেই তার হুম। কোনো গুরুত্ব দিচ্ছ না, তুমি তার ভালো লাগাকে গুরুত্ব দিচ্ছ না, তোমার ভালো লাগাটাকে প্রাধান্য দিচ্ছ। আচ্ছা। বলল না, এভাবে ভাবিনি। এখন এভাবে ভাবো, তাহলেই দেখবে যে যে শটটা লাগিয়েছে ঠিকই লাগিয়েছে। সেই টিম ওয়ার্ক, সেই টিম। সেই টিম ওয়ার্ক। কোনো কিছু একা একা হয় না, ঠিক। ইট হ্যাজ টু বি আ টিম। হুম। ঠিক। এই যদি আপনারা না থাকতেন এই ইন্টারভিউর কোনো মানে ছিল? আপনারা আছেন বলেই না ইন্টারভিউটা হচ্ছে। একদম। বর্তমান জেনারেশনের কথা হলো, আপনার 2 ছেলের কথা হলো, আপনার তো এখন ভরা সংসার, ছোট ছোট ক্ষুদে সদস্যদের নিয়ে, হ্যাঁ, তাদের সঙ্গে অনেকটা সময় নিশ্চয়ই আপনি হ্যাঁ, কাটান। হুম। কিন্তু আমি যদি আরেকটা জিনিস, আরেকটা দিকে আপনাকে নিয়ে যাই, সেটা হচ্ছে এখনকার জেনারেশন অ্যাক্টিং অ্যাজ এ ক্রাফট নিয়ে কতটা উদ্যোগী, কতটা উৎসাহী বলে আপনি মনে করেন? এখনকার জেনারেশন, হুম। এখনকার জেনারেশনের মধ্যে শুধু আমার 2 ছেলে এবং বৌমা, এছাড়া এখনকার জেনারেশনের সঙ্গে আমার ইন্টারাকশন হয় না। আচ্ছা। কাজেই আমি তাদের নিয়ে কোনো কথা বলতে পারবো না। কারণ এখনকার জেনারেশন আমার মনে হয় যে যারা কাজ করছেন একটু আগে, হুম। তারা যথেষ্ট পরিমাণে সিরিয়াস, হুম হুম। এবং যারা সিরিয়াস নয় তারা কিন্তু দর্শকের ভালোবাসা খুব পায় না। যদি দেখেন যে কেউ সত্যি সত্যি খুব পপুলার হয়েছে বা দর্শক তাদের দেখতে চায়, বুঝবেন তার সিনসিয়ারিটি, তার অনেস্টি, তার হার্ডওয়ার্ক, ইট হ্যাজ পেড অফ। কাজেই দের ইজ নো শর্টকাট টু সাকসেস। হুম। কাজেই আমার মনে হয় যে এই নতুন জেনারেশনের মধ্যে সেটা যথেষ্ট আছে। আপনি ভাবতে পারেন যে আজকে একটা সিরিয়ালের জন্য এক একটা ছেলে মেয়ে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা করে শুটিং করছে। হুম। ঠিকই। অমানসিক। হুম। তাই তো। আমাদের সময় এত ছিল না, আর আমি এতক্ষণ ধরে পারতামও না। একদম প্রথম দিকে হয়েছে, হুম। যখন আমরা 13 পার্বণ শুটিং শুরু করেছিলাম, এরকম হয়েছে আমরা একটানা 24 ঘন্টা শুটিং করেছি। আচ্ছা। একটা জায়গায় গেছি, সেখানে কাজটা শেষ করতেই হবে, কারণ আমাদের ট্রেনের টিকিট কাটা আছে, হুম। আমাদের ফিরতে হবে। হুম। এবং আমরা কিন্তু সেই আজকে টার্গেটটা রাত্রির ছিল। বেলা আর ঘুমোচ্ছি না, হুম, বুঝলে, হুম, আমরা না হুম। শুটিংটা শেষ করে যাব। তো এগুলো তো করতে হয়েছে। হুম হুম হুম। কিন্তু পরবর্তীকালে যখন আমার বয়স হয়েছে, নাম হয়েছে, খ্যাতি হয়েছে, তখন আমি বলেছি, ভাই আমাকে এতক্ষণ রেখো না, বুঝলে তো, আমার না কিরকম কোমরটা টনটন করছে। ও আচ্ছা আচ্ছা, আপনার এরা, ওইটুকু সম্মান দিয়েছে, তারা আমাকে ছেড়ে দিয়েছে আগে। কিন্তু আজকের ছেলেমেয়েরা অনেক বেশি পরিশ্রমী। হুম। আমার বিশ্বাস তারা আমাদের থেকে আরো অনেক বেশি খাটছে। আমরা যে এতক্ষণ ধরে কথা বলছি, কোমর টনটন করছে না তো? না না, বেশ, তাহলে আরেকটু আড্ডাটা আমরা এগিয়ে নিয়ে যাই। না, আমরা একদম আমাদের আড্ডার শেষে চলে এসেছি। হুম। আজকে যেহেতু পয়লা বৈশাখের শুভ সকাল, আর আজকের এই সকালে এমন একজন মানুষকে পেয়েছি যার সঙ্গে মোটামুটি আমাদের আড্ডাটা জমে উঠেছে। ইচ্ছে করছে না ওনাকে আমাদের স্টুডিও থেকে আজকের মতন বিদায় দিতে, কিন্তু কি করবো, এই ঘড়ি আমাদের চোখের সামনে সবসময় টিকটিক করতে থাকে, সে বলতেই থাকে যে সময় হয়ে গেছে, এবার কিন্তু সব শুরুর একটা শেষ করতেই হবে। সময় কারোর জন্য থেমে থাকে। একদম একদম। এটা আকাশবাণীতে কাজ করতে গিয়ে আমরা আরো বেশি বুঝেছি, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড পজ মানেও বিশাল ব্যাপার। তো এই আকাশবাণীতে এসে আকাশবাণীর সঙ্গে কোনো কাজের কোনো বিশেষ স্মৃতি যদি আপনি একটু শেয়ার করতে চান। আকাশবাণীর সঙ্গে একটা খুব ভালো স্মৃতি আছে আমার। সেটা হচ্ছে আমরা একটা নাটক করেছিলাম, আমাদের একটা ফুল লেংথ প্লে। আচ্ছা। সেটা আমাদের এখানে রেকর্ডিং হয়েছিল, হুম। এবং সেইখানে মাঝখানে
আর রিবন মাইক্রোফোন ছিল, হুম। এবং আমরা চারদিকে ঘিরে হুম। সবাই মিলে অভিনয় করেছিলাম। হুম। এবং সেটা হয়ে যাওয়ার পরে আমাদের ডিরেক্টরের সঙ্গে আপনাদের অল ইন্ডিয়া রেডিওর হুম। যিনি প্রডিউস করেছিলেন সেই প্রোগ্রামটা, তার সঙ্গে কথা হলো। তারপর বললেন যে অনেকগুলো এর মধ্যে সাউন্ড এফেক্টস আছে, যেগুলো না দিলে তো কমপ্লিট হবে না। হুম। বললেন যে হ্যাঁ, সাউন্ড এফেক্টস গুলো কি আপনার কাছে আছে নাকি আমায় জোগাড় করতে হবে? তো আমার বললেন যে আমাদের নাটকে তো সেগুলো বাজে, হুম। আমাদের কাছে আছে। হুম। বলে তাহলে সেগুলো পাঠিয়ে দেবেন। আমি বললাম যে হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গায় কোনটা সেটা তো বলার জন্য তাহলে আমাদের একজনকে আসতে হবে। হুম। বলে কে আসবে না? আমি বললাম আমি আসবো। তো আমি আপনাদের এডিটিং স্টুডিওতে হুম। যিনি ছিলেন, যিনি পুরো জিনিসটাকে এডিট করলেন, হুম। তার সঙ্গে বসে বসে পুরো অডিও এফেক্টস গুলো উইথ মিউজিক আমি তাকে অ্যাসিস্ট করেছিলাম আচ্ছা। রেকর্ডিং করতে। ওইটা আমার একটা সাংঘাতিক ভালো স্মৃতি। হুম। আরেকটা হচ্ছে আপনাদের আর্কাইভ, হুম। ওইটা ঢুকে আমি ভেতরে ঢুকে আমি কি বলবো যে আমার ইন্ডিয়ান মিউজিয়াম আমার মনে হলো। মানে যে ডাইনোসরের এজ থেকে যে সব কিছুর রেকর্ডিং গুলো ওখানে রাখা আছে, ইট ইজ আ গোল্ড মাইন অল ইন্ডিয়া রেডিও। হুম। একেবারেই তাই। এইটাই স্মৃতি। আর আচ্ছা, রেডিওর কথা বলছি। রেডিও বলতে তো গান আসে। হ্যাঁ, তো আপনার বিভিন্ন শখের কথা শুনলাম, একটা কথা একটু ছুঁয়ে যাব, আপনি ক্রিকেটটা খেলতে খুব ভালোবাসতেন বলে শুনেছি। ভীষণ। তো সেই ক্রিকেটের স্মৃতিগুলো বা ক্রিকেট খেলার যে স্মৃতি সেটা একটু শুনবো। আর আপনার প্রিয় শিল্পী যদি বলি, পুরুষ মহিলা, মানে অনেক গায়ক আছে, গায়িকা, না অনেক তার আছে। মধ্যে থেকে সেরা দুজনকে যদি বেছে নিতে বলি, কোন দুজনের গান শুনতে আপনি সবচেয়ে ভালোবাসেন? প্রথমত ক্রিকেট নিয়ে বলি। ক্রিকেট আমি ভীষণভাবে ক্রিকেটে আসক্ত ছিলাম আর কি, আমি বলতে হয় যে দিনের মধ্যে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা ক্রিকেট খেলতাম। হুম। তো একটা সময় হচ্ছে বাবা খুব বিরক্ত হয়ে গেলেন আচ্ছা। এবং বললেন যে এইভাবে যদি তুমি খালি ক্রিকেট খেলতে থাকো পড়াশোনা না করে, তাহলে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। আচ্ছা। এবং ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে যে আমি ক্রিকেট খেলাটা কমিয়ে দিলাম। হুম। কিন্তু আমি যথেষ্ট ভালো খেলতাম এবং স্কুলে আমি আমাদের ক্রিকেট ক্যাপ্টেন ছিলাম। হুম। এবং আই ওয়াজ মিডিয়াম পেসার, আচ্ছা। ব্যাটিংয়ে অত ভালো ছিলাম না। হুম। এবং প্রচুর ক্রিকেট খেলেছিলাম। আই ওয়াজ সিলেক্টেড, আমি এবং আমার এক বন্ধু, আমরা সিলেক্টেড হয়েছিলাম ফর দ্য ইন্ডিয়ান স্কুল বয়েজ ক্রিকেট টিম। আচ্ছা। কিন্তু আমার বাবা আমাকে যেতে দেননি। হুম। বাবা বললেন ক্রিকেট খেলে কেউ পয়সা রোজগার করতে পারে না। আজকের দিনে বসে কি বলতে, আজকের দিনে বসে মানে সেটা তো আমি যেটা বলছি সেটা তো অনেক দিন আগে, 40 বছর আগেকার কথা। হুম, তখন 40 বছর আগে এটা ছিল না। ছিল না। কাজে আজকের দিনের সঙ্গে আজকে যদি বাবা বেঁচে থাকতেন বলতেন যে যাও ভুল ক্রিকেট খেলো। বলছেন। তো কিন্তু হ্যাঁ, আমার হুম। ওই অবধি, তার বেশি আর কিছু করিনি। আর গান? আর গান বলতে আমাদের গানে একটা চর্চা ছিল বাড়িতে, বিকজ আমার মা খুব ভালো গাইতেন। আচ্ছা। আমার মা ক্লাসিক্যাল শিখেছিলেন দীপালি নাগের কাছে। আচ্ছা। এবং একদম ছোটবেলায় মা আবার উত্তম কুমারের কাছেও গান শিখেছিলেন। আচ্ছা। আমার মার একটা খুব বড় পরিচিতি আছে। হুম। আমার মা হচ্ছেন বিজন ভট্টাচার্যের ছোট বোন। আরে বাবা, কাজেই বাড়িতে গানের একটা চর্চা ছিল। নাটক, অভিনয়, হুম, এই নিয়ে হুম, একটা চর্চা ছিল। হুম, কাজেই মা যেহেতু গাইতেন আর বাবা খুব এনকারেজ করতেন, হুম, মা খুব ভালো গাইতেন। হুম। আমার বোনও সেই হিসেবে খুব ভালো গায়। হুম। এখন ওরা খুব একটা চর্চা করে না, হুম। কিন্তু সুচিত্রা মিত্রর কাছে গান আচ্ছা। শিখেছে আচ্ছা। আমার বোন, এবং সে এখনো বেশ ভালো গায়। হুম। এর মধ্যে সবচেয়ে খারাপ গাই আমি। এবং আমার একটু চর্চাটা- সেলফ অ্যাসেসমেন্ট নাকি হ্যাঁ, বাকিরা না, বলেছে? আমি আমার বউ বলে যে তোমায় আচ্ছা। গান গাওয়াটা ছেড়ে দিয়েছো, এটা ঠিক নয়, তোমার একটু গাওয়া উচিত। আচ্ছা। আচ্ছা। আমি ওই নাটকে গাইতাম আর কি, আচ্ছা, আর আচ্ছা। সমবেত সঙ্গীতে। আচ্ছা। আচ্ছা। তো আমি সোলো এক আধবার গেয়েছি, হুম, কিন্তু হুম। খুব একটা ভালো নয়। আচ্ছা। নাটকের ডায়ালগ বলার মতন করে গান গেয়েছি। তবে গান শুনতে আমার চিরকালই ভালো লেগেছে। হুম। আমি অনেকেরই গান শুনেছি। হুম। এখন একটা সময় আমার দেবব্রত বিশ্বাস, হুম। হেমন্ত মুখোপাধ্যায় ভীষণ ভালো লাগতো। হুম। আমার আরতি মুখার্জি, আমার সন্ধ্যা মুখার্জির গান ভীষণ ভালো লাগতো।
লতা মঙ্গেশকর ভালো লাগতো, হুম। কিশোর কুমার ভালো হুম। লাগতো। তো কিন্তু আমার স্ট্যান্ডার্ড কেউ যে সবচেয়ে ভালো এইভাবে কেউ নেই। আচ্ছা। আম, তবে একটা ইংরেজি গান আমি খুব শুনতাম একটা সময়, এবং আমার খুব ফেভারিট ছিল মার্ক নফলার। আচ্ছা। মার্ক নফলার ওয়াজ মাই হার্ট থ্রব। হুম। কারণ এই একটা লোক যে একটা গান গাইতো পুরো সুরে, অথচ গাইতো না, হুম। লোকটা কবিতা বলার মতন করে গান গাইতো। এইটা ওয়াজ সামথিং দ্যাট, মানে বব ডিলানও ছিল হুম। সেরকম ভাবে, কিন্তু বব ডিলানের বড্ড বেশি নেজাল, হুম। ঠিক। কিন্তু ওনার কথাগুলো, গানের কথাগুলো অসাধারণ। অসাধারণ। মার্ক নফলার ওয়াজ আ ডিফারেন্ট ব্রিড অল টুগেদার। হুম। মার্ক নফলার আমার ভীষণ ভালো লাগতো, জিম মরিসন ভালো লাগতো, হুম। এরকম আরো অনেকেই ছিল। হুম। হুম। তবে হট ফেভারিট বলতে সেরকম সেরকম কেউ নেই। না। আচ্ছা, যদি বলি কবিতার কথা এলো, হ্যাঁ। হট ফেভারিট কবিতা কোনটি? একদম একটাও নয়, কারণ একটাও নয়? আমি কবিতা পছন্দই করি না। কারণ একটা সময় ছিল যে রবীন্দ্রনাথের কবিতা তবুও ভালো লাগতো, তার একটা মানে থাকতো। হ্যাঁ। আজকাল অনেক কবিতাই হচ্ছে যে মাইক্রোফোনের স্ট্যান্ডটা কত মিষ্টি, আরে মাইক্রোফোনের স্ট্যান্ডটা চিনির মতন হয়ে গেল কি করে, আমি তো বুঝতে পারলাম না। এটা আমার একেবারেই বোধগম্য হতো না। কাজেই আই গ্রু অ্যান অ্যাভার্শন ফর আধুনিক কবিতা, এবং আমার পছন্দই হতো না যে মাইক্রোফোনের স্ট্যান্ড কত মিষ্টি তা কি করে হয়, মাইক্রোফোনের স্ট্যান্ডটা কত চকচকে ওটা হতে পারে, মিষ্টি কি করে হয়, তো সেটা আমি বুঝতে পারতাম না বলে আমার অক্ষমতা। মানে যিনি লিখেছেন তার লেখা খারাপ বলছি না, আমার অক্ষমতা, আমার ক্ষুদ্র বুদ্ধিতে সেটা কুলোতো না। কাজেই আমি কবিতার থেকে একটু দূরে সরে এসেছি। আমি যখন নাটক করেছি তখন কবিতা বলেছি, যেমন রবীন্দ্রনাথের কবিতা, হুম। বা বেসিক্যালি রবীন্দ্রনাথই বেশি, মানে চরিত্রের প্রয়োজনে। চরিত্রের প্রয়োজন, হুম। ডায়ালগের মধ্যে ছিল তাই হুম। বলেছি। হুম। গান গাওয়ার ছিল, গিয়েছি, বেসুরো হলেও গিয়েছি, কিন্তু কবিতার থেকে আমি একটু দূরে। আমি কবিতা কয়েকটা কবিতা আছে যেগুলো শুনতে খুব ভালো লাগতো। যখন আমার বাবা আবৃত্তি করতেন তখন আমার খুব ভালো লাগতো শুনতে। যখন সৌমিত্র চট্টোপাধ্যায় বা সৌম্যমিত্র হুম। বা উৎপল দত্তর আবৃত্তি শুনেছি, ভীষণ ভালো লেগেছে। কিন্তু সবারটা নয়, কারণ আমার মনে হতো যে কবিতা বলতে গিয়ে লোকে বড্ড বেশি গান গাইছে। কাজেই মানে কবিতা আজকে দিলাম তোমায় ছুটি, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। না, সেগুলো তো লেখা অসাধারণ লেখা, না, আমি তা বলছি না, মানে সেই কবিতা হ্যাঁ, আজকে দিলাম তোমায় কিন্তু ছুটি। সেটা আমায় আজকে দিলাম তোমায় ছুটি বলতে গিয়ে আজকে আমি উঠি, এরকম আর কি। তার মানে কোমর ব্যথা করছে এবারে? না, একদমই না, কারণ আপনাদের সময় হয়ে গেছে, আপনারা অলরেডি সিগন্যালিং আরম্ভ করে দিয়েছেন। কাজে ইটস টাইম উই কল ইট কুইটস। কেমন লাগলো বলুন সব শেষে? খুব ভালো, বরাবরই ভালো লেগেছে, যতবার এসেছি ততবারই এরকম আড্ডা হয়েছে, ভালো লেগেছে, এবারও ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকের ব্যস্ত সময়ে আপনি এতটা সময় আমাদের না, সঙ্গে, একদম ব্যস্ত নই আমি, আচ্ছা। একদম আমার কোনো কাজ নেই। মানে আড্ডাটা বেশ ভালোই জমে। হ্যাঁ, আড্ডাটা ভালোই। এরপরে খাওয়া দাওয়াটা একটু বাড়ি গিয়ে বা বাইরে না, কোথাও। খাওয়ার তো অতটা বোধহয় মানে তাও আজকে খাওয়ার খাওয়া জন্য হচ্ছে, বাঁচা তো নয়। যেহেতু বললাম যে যেহেতু বাঁচার জন্য খাওয়া, বাচ্চার জন্য যা রান্না হয়েছে তাই খাবো। বাহ। তবে আজকে পয়লা বৈশাখ হিসেবে হয়তো পায়েসটা হবে। হ্যাঁ, খুব এটাই ফেভারিট। জানতে চাইছিলাম। তার মানে মিষ্টিটা খুব ফেভারিট। হ্যাঁ, আমি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তো এই যদিও নিজে অত মিষ্টি নই। মিষ্টি সেটা গল্প- আমরা তো বেশ ভালোই রসে বসেই ছিলাম হ্যাঁ, এতক্ষণ, আমরা তাই না? বেশ মিষ্টত্ব হ্যাঁ। অনুভব করেছি এবং ইচ্ছে করছিল না আজকের এই সকালটাতে আপনাকে সত্যি এখান থেকে আমরা যেতে একেবারে দিই। শেষ পাতে মিষ্টির শেষ কথাই হলো। পাতে সত্যি মিষ্টির সত্যি মতনই মিষ্টি আপনি দিয়ে কিন্তু মিষ্টি। আমরা শেষ করলাম। আমি না আজকে একটা ছোট্ট একটা ডাউট আমার ক্লিয়ার হলো। আমি আজকে এখানে আসার আগে, শোতে আসার আগে আমার ভেতরে একটা কথাই চলছিল যে আপনি আসবেন। এবার ছোটবেলা থেকে আপনার ছবি দেখেছি, সিনেমা দেখেছি, আমার এই ভয়টা ছিল লোকটা বোধহয় খুব কড়া হবে, দেখলেই হয়তো দুটো তিনটে বড় বড় কথা বলবে, হুম। হয়তো একটা ধমকও দিতে পারে ভুলভাল প্রশ্ন জিজ্ঞেস করলে। হুম। আমি কি খুব কথা বলবো আজকে? থাক, আজকে বলবোই না কিছু, শুধু শুনবো। বাট আসার পর আমি রিয়েলাইজ করলাম আপনি সত্যি একজন ডিফারেন্ট পার্সোনালিটি। না, আমি সাধারণত এরকমই।
আর যদি সকালবেলা বউয়ের সঙ্গে ঝগড়া হয়ে থাকতো তাহলে হয়তো একটুখানি অন্যরকম উত্তর পেতেন, কিন্তু সেটা হয় না। যাক, আমরা সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আমার বউকেও আপনাকে ধন্যবাদ পেয়ে- জানাই, আমি ওই কারণে জানাচ্ছিলাম যে ঝগড়া করেনি। আপনাকে পেয়ে আপনাকে পেয়ে আপনাকে পেয়ে সত্যি আমরা ধরলাম, খুব ভালো খুব ভালো লাগলো। লাগলো। Thank you, thank you, খুব thank ভালো you. থাকবেন, আরো অনেক কাজের অপেক্ষা রইলো আমাদের। নিশ্চয়ই, কাছ থেকে যদি আরো অনেক সেরকম কিছু পাওয়ার কাজ আছে। আসে ডেফিনেটলি করবো। আচ্ছা, আমরা স্টপ মোড ধরছি না, পজ মোড ধরছি। একদম। আচ্ছা, বেশ তাই হোক। নমস্কার, খুব ভালো থাকবেন। সবাইকে নমস্কার।